चल बैठ गाड़ी में, बोला ना बैठ। पीछे हटाओ सबको। मोबाइल को रिकवर किया है सर, और पेपर स्प्रे जो मॉडस ऑपरेंडी का लिखा खत इसे लिखते वक्त तो नहीं जानता था। একটা খুনের মামলা দ্রুত সমাধান করার জন্য রাজনৈতিক চাপে পড়ে পুলিশ একজন নিরপরাধ গরিব মানুষকে ফাঁসিয়ে দেয়। পুলিশের একজন সৎ সাব ইন্সপেক্টর এর প্রতিবাদ করেও কাজ হয় না, কিন্তু সেটা ভুলতে পারে না, তাই নিজেই আলাদাভাবে তদন্ত শুরু করে। কিন্তু এই তদন্তে ডিপার্টমেন্টের সবাই তাকে পদে পদে বাধা দিতে থাকে, আর এদিকে সন্দেহভাজন লোকটাও ছদ্মনাম ব্যবহার করে। তাকে খুঁজে বের করাও এক বিরাট চ্যালেঞ্জ। তবে কি ডিপার্টমেন্টের বাধা উপেক্ষা করে এই কেসে তদন্ত শেষ করতে পারবে? ছদ্মনামের আড়ালের খুনের কি ধরা পড়বে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। শুরুতে দেখা যায় আরবিন থানায় গিয়ে সেখানের একজন কনস্টেবলের কাছে একটি পুরানো কেসের ফাইল দেখতে চায়। তখন সেখানকার একজন পুলিশ অফিসার বলে, আপনি কে, আর আপনি চাইলেই কেন আমি আপনাকে ফাইল দেব? এটা আমাদের আইনে নেই। তাছাড়া এসআই স্যার এখন বাহিরে আছেন, উনি এলেই আপনি তার সাথে কথা বলে নেবেন। তখন অরবিন্দ বলে, আমি আগে এই থানারই এসআই ছিলাম, কিন্তু এখন সাময়িক অবসরে আছি। তখন সে পুলিশ অফিসার অরবিন্দকে স্যালুট দিয়ে বলে যে, স্যার আপনি বলুন, আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি। তখন অরবিন্দ সে অফিসারের কাছে মার্টিন শিবা হত্যা মামলার 258 নম্বর ফাইলটা চায়, আর চন্দন কিল্লা নামের এক ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জন্য যে মামলাটা হয়েছিল সেটার ফাইল দেখতে চায়। এবার সে পুলিশ অফিসার তাকে বলে, স্যার আপনি একটু বসুন, আমরা খুঁজে দিচ্ছি। এরপর দুজন পুলিশ অফিসার একজন অন্যজনকে বলতে থাকে যে তিনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছিলেন, তা না হলে তাকে সাসপেন্ড করে সাময়িক অবসরে কেন পাঠানো হবে। তাই এসআই স্যার না আসা পর্যন্ত আমরা তাকে ফাইল দেব না, স্যার এসেই না হয় ব্যাপারটা বুঝে নেবে, আমরা কেন মিছামিছি ঝামেলায় পড়বো। এবার সে পুলিশ অফিসার অরবিন্দকে বলে, স্যার আমরা অনেক খুঁজেছি কিন্তু ফাইলটি পেলাম না, আসলে অনেক পুরাতন কেস তো, হয়তো এই কেসটা ক্লোজ হয়ে গিয়েছে। ঠিক তখনই থানায় আসে এই থানার এসআই বিষ্ণু। সে অরবিন্দকে দেখা মাত্রই স্যালুট করে দেয়। অরবিন্দ তখন হাসতে হাসতে বলে যে, একজন সাসপেন্ড অফিসারকে তোমরা স্যালুট দিতে হবে না। তারপর সে জিজ্ঞেস করে, তোমার কাজকর্ম কেমন চলছে? আজ থেকে 3 বছর আগে অরবিন্দ যখন এই থানার এসআই ছিল, তখন সে এই থানার এএসআই ছিল। এরপর তারা দুজনে গল্প করতে করতে থানার বাহিরে বের হয়। তখন অরবিন্দের চোখে পড়ে বিষ্ণুর বাইকের দিকে, যেটা আজ থেকে 3 বছর আগে অর্জুন চালাতো। এরপর সিন কাট হয়ে অতীতে চলে যায়। তখন 3 বছর আগের এক সন্ধ্যায় অর্জুন কনস্টেবল বীরুকে নিয়ে রাস্তার পাশে এক জমিতে একটা রক্তমাখা স্ক্রুড্রাইভার লুকানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে ট্যাক্সি চালক মুরলী সেদিকে যাচ্ছিল। সে অরবিন্দকে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে যে, স্যার আপনার কি কোনো সমস্যা হয়েছে? মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন। অরবিন্দ বলে, না তেমন কিছু না, হঠাৎ গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় আদিত্য নামের এক পুলিশ অফিসার স্থানীয় মদের দোকানদারের সাথে কথা বলছে। সে দোকানদারকে জিজ্ঞাসা করছে যে, মুরলী গতকাল তোর দোকানে মদ খেতে এসেছিল কিনা। তখন দোকানদার বলে, হ্যাঁ স্যার, গতকাল ও বাড়ি যাওয়ার আগে আমার এখানে মদ খেয়ে গেছে। কিন্তু আদিত্য বলে যে, না তুই ভুল জানিস, গতকাল মুরলী এখান থেকে মদ খাওয়ার পর মার্টিন শিবার বাড়ি যায় আর তাকে খুন করে। তখন দোকানদার বলে, না না স্যার, আমি এটা করতে পারবো না, কারণ মুরালি একজন ভালো মানুষ, আর আমি কোনোভাবেই তার নামে মিথ্যা বলতে পারবো না। মুরালির একমাত্র আপন তার বোন, আর কিছুদিন বাদেই তার বোনের বিয়ে হবে, তাই মুরালির কিছু হলে তার বোনটা একা হয়ে যাবে। তবে এই কথা শুনে আদিত্য রেগে বলে যে, তুই যদি কোর্টে মুরালির নামে আমি যা শিখিয়ে দিয়েছি সেটা না বলিস, তাহলে তোর দোকান আর থাকবে না। তাই এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি? খেয়ে দে বউকে নিয়ে সুখে থাকবি, নাকি শুধু সাজাতে গিয়ে দোকানটা হারাবি? এসব কথা শুনে শেষ পর্যন্ত সেই দোকানদার আদিত্যের কথায় রাজি হয়ে যায়, কারণ তার আর কোনো উপায় ছিল না। এর পরের দিন কনস্টেবল বীরু মুরালির ট্যাক্সির মধ্যে একটি অজ্ঞান করার স্প্রে রেখে দেয় এবং তার বাড়ির পাশে মার্টিন শিবার রক্তমাখা কিছু কাপড় পুড়িয়ে মিথ্যা প্রমাণ তৈরি করে, যাতে খুব সহজেই মুরলীকে খুনি সাজানো যায়। অন্যদিকে থানার সামনে মার্টিন শিবার কর্মীরা আন্দোলন করছে। মার্টিন শিবা সেখানকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। এদিকে তখন অর্জুন থানায় এসে দেখতে পায় যে ডিএসপি অজিতকে মার্টিন শিবার লোকেরা অনেক অপমান করছে।
এমনকি তার গায়েও হাত তুলেছে। যাওয়ার সময় তারা আলটিমেটাম দেয়, যদি 2 দিনের মধ্যে অপরাধীদের ধরতে না পারে তবে তাদের অবস্থা আরো খারাপ করে দিবে। ডিএসপি অজিত ছিল আরবিন্দের বড় ভাই। ভাইয়ের এমন অপমান আরবিন্দ একদমই মেনে নিতে পারছিল না। তাই সে রেগে গিয়ে মার্টিন শিবার লোকদেরকে মারধর করে আর তাদেরকে বলে যদি আর কখনো তার ভাইয়ের কিছু হয় তাহলে সে কাউকেই ছাড়বে না। সেদিন রাতে ডিএসপি অজিতের মেয়ের জন্মদিন ছিল। হঠাৎ সেখানে কিছু পুলিশ অফিসার আসে। ডিএসপি অজিত তাদের ভিতরে নিয়ে যায়। তখন অফিসাররা বলে যে স্যার, আমাদের চার্জশিট রেডি হয়েছে। আমরা মার্টিন শিবার হত্যা মামলার মূল আসামি মুরালির বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। একজন কনস্টেবল অজিতকে চার্জশিটটা পড়ে শোনায়। সেখানে লেখা ছিল যে ট্যাক্সি চালক মুরালি 13 তারিখ রাত 1টার দিকে দোকানে মদ খাওয়ার পর দোকানদারকে বলে যে ওই বেটা মার্টিনের কাছে আমি 70,000 টাকা পাই, কিন্তু ও কিছুতেই আমার টাকা দিচ্ছে না। অন্যদিকে ওই টাকার জন্য আমি আমার বোনের বিয়েও দিতে পারছি না। যদি কালকের মধ্যে 50,000 টাকার যৌতুক দিতে না পারি তাহলে ওরা বিয়ে ভেঙে দিবে। তাই আজ মার্টিনের সাথে আমার একটা হিসাব হবে, আর যদি ও টাকাটা না দেয় তাহলে আমি ওকে মেরেই ফেলবো। এরপর ট্যাক্সি চালক মুরালি সরাসরি মার্টিনের বাসায় যায়। সেখানে মার্টিনের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর সে রেগে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে মার্টিনকে মেরে ফেলে। তারপর মার্টিনের লাশ বাড়ির পাশে পুঁতে ফেলে আর স্ক্রু ড্রাইভারটি রাস্তার পাশে লুকিয়ে রাখে। এরপর মার্টিনের রক্তমাখা পোশাকগুলো বাড়িতে নিয়ে এসে আগুনে জ্বালিয়ে দেয়। আলামত হিসেবে সেই রক্তমাখা স্ক্রু ড্রাইভার আর পুরানো রক্তমাখা পোশাকের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। আরবিন তখন প্রতিবাদ করে বলে যে আমি মুরালিকে অনেক দিন ধরে চিনি, ও এমন কাজ কখনোই করতে পারে না, ও একজন ভালো মানুষ। কিন্তু অজিত প্রতিবাদ করে বলে যে যেখানে সব সাক্ষী প্রমাণ মুরালির বিরুদ্ধে যাচ্ছে সেখানে তুমি কিভাবে ওর পক্ষ নিতে পারো। এসব কথা শুনে আরবিন বুঝতে পারে যে মুরালিকে হয়তো এখানে ফাঁসানো হচ্ছে। তাই সে সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সবাই চলে গেলে অজিত আরবিনকে তার রুমে ডাকে। তখন আরবিন বলে, ভাইয়া আমি তোমাকে অনেক সম্মান করি। আমি তোমাকে দেখে একজন আদর্শ পুলিশ হতে চেয়েছিলাম। আমি আগেও জানতাম আমার ভাই সারা জীবন সততার সঙ্গে তার ডিউটি পালন করে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কিভাবে একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে পারলে? অজিত তখন কিছুক্ষণ ভেবে বলে, চলো তোমাকে তাহলে একটি গল্প বলি। আজ থেকে অনেক বছর আগে আমি সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। তোমার মতো করে আমি সব কিছু ভাবতাম। ভাবতাম সমাজ থেকে সব অপরাধীদেরকে শেষ করে ফেলবো। যখন আমি সোলাপুরে এসআই ছিলাম তখন একটা কেস আসে, কেউ একটা ছোট বাচ্চাকে ছুরি দিয়ে হত্যা করে। আমি অপরাধীকে ধরে ফেলি, কিন্তু আদালত তাকে ছেড়ে দেয়। কারণ যে ছুরি দিয়ে খুন হয়েছিল পুলিশ তা আদালতে পেশ করতে পারেনি। তখন আমার তৎকালীন ডিএসপি আমাকে একটা কথা বলেছিল, তুমি যদি ছুরিটা না পাও তাহলে অন্য একটা দিয়ে দাও। কিন্তু আমি শুনিনি আর এর জন্য অপরাধী ছাড়া পেয়ে যায়। এতে আমাকে ট্রান্সফার করে দিয়েছিল। সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো ক্রিমিনালের মাস্টার প্ল্যানের কারণে আমাদের ক্যারিয়ার ক্ষতির মুখে ফেলা যাবে না। এসব কথা শোনার পর আরবিন্দ তখন তার ভাইয়ের কথাটা মেনে নেয়। আর আমরা মুভির শুরুতে আরবিন্দকে যে রক্তমাখা স্ক্রু ড্রাইভারটা লুকিয়ে রাখতে দেখছিলাম সেটা তার ভাইয়ের কথা মতোই মুরালিকে ফাঁসাতে ফেক এভিডেন্স হিসেবে তৈরি করেছিল। এরপর সেদিন রাতে আরবিন্দ তার টিম নিয়ে মুরালির বাড়িতে যায়। আরবিন্দকে দেখে মুরালি অনেক খুশি হয়। সে বলে, স্যার আপনি এত রাতে কি মনে করে এসেছেন? কিন্তু আরবিন্দ মুরালিকে ডেকে নিয়ে মার্টিন শিবা মার্ডার কেসে গ্রেপ্তার করে নেয়। এটা দেখে তো মুরালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মুরালি তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার আমার ঘরে আমার বোন আছে, আমি ছাড়া ওর কেউ নেই। কিন্তু আরবিন তার কোনো কথা না শুনে তাকে নিয়ে চলে যায়। এরপর আদালতে সবকিছু প্রমাণ করা হলে মুরালির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ঘটনার কিছুদিন পর এক পুলিশ অফিসার অজিতের কাছে এসে বলে, স্যার গতকাল টহল দেওয়ার সময় চন্দন পিল্লাই নামের এক মাতাল বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তাকে অ্যারেস্ট করি। সেই সময় তার কাছে একটা মোবাইল ফোন আর একটা ছবি পাই, কিন্তু মূল সমস্যা হলো সেই মোবাইলটা মার্টিন শিবার। এরপর তাকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য মামলা দিয়ে ছেড়ে দিই। ঠিক তখন সেখানে আরবিন্দু উপস্থিত ছিল। সে বলে, আমরা মুরালির মতো একটা নির্দোষ মানুষকে যাবজ্জীবন সাজায় ফাঁসিয়ে দিলাম, তাই আমাদের এই কেসটা আবারও রিওপেন করা উচিত। তখন অজিত বলে যে এই কেসটা মুরালি নির্দোষ প্রমাণিত হলে আমাদের সবার চাকরি তো যাবেই, সেই সাথে মিথ্যা ইনভেস্টিগেশনের জন্য 7 বছরের জেল হবে। তাই এই কেসটা কোনোভাবেই রিওপেন করা যাবে না।
আর মুরালির সাথে যা হয়েছে সেটা ভুলে যাও। কিন্তু আরবিন তো দমে যাওয়ার পাত্র নয়। তাই সে একা একা ইনভেস্টিগেশন করে, এই কেসটা রিওপেন করার চেষ্টা করে। এরপর অজিত যখন জানতে পারে যে তার নিষেধ সত্ত্বেও অরবিন্দ কেসটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করেছে, তখন তাকে আইজির বাসায় পোস্টিং করে দেয়। তার ভাইয়ের এমন কাজে আরবিন্দ প্রচণ্ড বিরক্ত হয়, আর এই কারণেই সে তার ভাইয়ের উপর রাগ করে 5 বছরের জন্য স্বেচ্ছায় অবসরে চলে যায়। আর এই জন্য ভাইয়ের সাথে সে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর সে একটা নতুন শহরে গিয়ে নতুন পরিচয়ে বসবাস করতে থাকে। আর সেখানেই তার বন্ধুত্ব হয় মিনু নামের একটি মেয়ের সাথে। তাদের এই বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত হয়। একদিন আরবিন্দের ভাতিজি অর্থাৎ অজিতের মেয়ে তাকে ফোন দিয়ে বলে, আঙ্কেল আমার বিয়ে ঠিক হয়েছে, এখন বাবার সাথে তোমার যতই ঝামেলা থাকুক আমার বিয়েতে তোমাকে আসতেই হবে। আরবিন তার ভাতিজির কথা আর ফেলতে পারে না, তাই সে তাকে কথা দেয় যে সে বিয়েতে আসবে। এরপর দেখা যায় আরবিন্দ মিনু সহ পরিবারের সবাই একটি শপিং মলে কেনাকাটা করতে যায়। ঠিক সেই সময় সেখানে মুরালির বোনকে দেখে চমকে ওঠে। এরপর আরবিন্দ তাকে ফলো করে। যখন সে মুরালির বোনের সামনে যায় তখন সে আরবিন্দকে বলে, ভাইয়াকে গ্রেপ্তার করার পর অনেক চেষ্টা করেছি তাকে ছাড়ানোর, কিন্তু আমি কোনোভাবেই তা পারিনি। এদিকে শেষমেশ আমার বিয়েও ভেঙে যায়, আর শেষে নিরুপায় হয়ে এখানে কাজ নিয়েছি। তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে এখানের কাউকে বলবেন না যে আমি মুরালির বোন, তাহলে তারা আমাকে চাকরি থেকে বের করে দেবে। এসব কথা শুনে আরবিন্দ খুব কষ্ট পায়। সে ভাবতে থাকে তার জন্যই আজ এসব কিছু হয়েছে। তাই সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে মুরালিকে আবারও নির্দোষ প্রমাণ করবে। এরপর সে মুরালির সাথে দেখা করতে জেলখানায় যায়। তবে মুরালি এখানে তাকে বলে যে আমার পুলিশের উপর থেকে সম্মান ভরসা সবকিছুই উঠে গেছে। পুলিশেরা তাদের চাকরি বাঁচাতে আর টাকার জন্য সব করতে পারে। আরবিন্দের কাছে কোনো জবাব ছিল না। এদিকে ইন্সপেক্টর বিজয় অজিতকে ফোন করে বলে, স্যার আরবিন্দ আজকে জেলে মুরালির সাথে দেখা করতে গিয়েছিল। আমার মনে হচ্ছে আরবিন্দ এই কেসটায় মুরালিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। আর এটা যদি করা হয় তাহলে আমরা সবাই কিন্তু ফেঁসে যাব। এসব কথা শুনে অজিত তখন বলে, দুজন কনস্টেবলকে বলো আরবিনকে ফলো করতে। সে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, এসব কিছু যেন আমাকে রিপোর্ট করা হয়। আর দুজন কনস্টেবল আরবিনকে ফলো করতে থাকে। এরপরের কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এরপর আরবিন্দ এসআই বিষ্ণুকে নিয়ে যখন থানার ভিতরে আসে, ঠিক তখনই সেখানে একজন কনস্টেবল বলে, স্যার চন্দন পিল্লার সেই কেসের ফাইলটা পাওয়া গেছে। ঠিক তখনই সেই দুজন কনস্টেবল যারা আরবিন্দকে ফলো করছিল তারা অজিতকে ফোন দিয়ে এই কথা জানিয়ে দেয়। এসব কথা শুনে অজিত সাথে সাথে বিজয়কে ফোন দিয়ে বলে আরবিন্দ যেন কিছুতেই সেই ফাইলটা না পায়। তখন অসি অজিতকে সেই ফাইলের ছবিটা পাঠিয়ে সে ফাইলটি ছিঁড়ে ফেলে। এরপর আরবিন্দ ফাইলটা না পেয়ে হতাশ হয়ে জাজের সাথে দেখা করে, যিনি মুরালির বিচারের রায় দিয়েছিলেন। আরবিন্দ জাজকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর তিনি বলে, দেখো আইন তো কোনো গল্প শুনে তার রায় পরিবর্তন করতে পারে না, এর জন্য চাই শক্ত প্রমাণ। তুমি প্রমাণ জোগাড় করো। মুরালি যদি নির্দোষ হয় তাহলে আমি আমার রায় পরিবর্তন করব। এরপর সেখান থেকে আরবিন্দ যখন তার ভাইয়ের বাসায় আসে তখন তার ভাতিজি তাকে আর তার বরের একটা ছবি তুলে দিতে বলে, কিন্তু সেই সময় নিজের ফোনটা সে খুঁজে পাচ্ছিল না। তাই সে তার বাবার ফোনটা নিয়ে আসে। এবার ছবি তোলা শেষে ছবিগুলো কেমন হয়েছে সেটা চেক করার সময় আরবিন্দ অজিতের ফোনে চন্দনের সেই কেসের ফাইলে ছবি দেখতে পায়, যেটা থানার ওই ওসিটা পাঠিয়েছিল। আরবিন্দ ছবি দেখে চন্দনের ঠিকানা নিয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে চন্দন সেখানে নেই। সেখানে একটি দম্পতিকে পায়। তারা জানায় যে চন্দন তাদের এখানে ভাড়া থাকতো। সে একজন তান্ত্রিক ছিল। সে তাদেরকে একটা মাটির মূর্তি দিয়ে বলেছিল যে এই মূর্তি ঘরে থাকলে 1 বছরের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন হবে আর তারা অনেক ধনী হয়ে যাবে। এই বলে সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এসব কথা শুনে আরবিদ অনেকক্ষণ ধরে মূর্তিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপর সে বাসায় ফিরে রাতে মিনুর সাথে মুরালির সব ঘটনা খুলে বলে। এই কেসে মুরালিকে নির্দোষ প্রমাণ করতে হলে তার ভাই অজিতের সাথে তারও 5 বছরের জেল হয়ে যাবে। আর এই কথাটা শুনে মিনু তাকে সাহস দেয়। এবার অর্জুন অবসর ভেঙে আবারও পুনরায় চাকরিতে জয়েন করে, আর সে মার্টিন শিবার বাসায় যায়।
সেখানেও সে একই ধরনের মূর্তি দেখতে পায়, যেমনটা সে ওই দম্পতির বাসায় দেখেছিল। এই খবর তার ভাই অজিত শোনার পর আরবিন যেন মুরালির কেসটা নিয়ে ইনভেস্টিগেশন না করতে পারে, সেজন্য তাকে অন্য থানায় বদলি করে দেয়। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় আরবিন একটা পোস্টার ছাপিয়ে পুরো শহরে লাগিয়ে দেয়। এই পোস্টারে লেখা ছিল এখানে তন্ত্রমন্ত্রের সাহায্যে সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়। যোগাযোগ চন্দন পিল্লা। আর ফোন নাম্বারের জায়গায় এবার আরবিন তার নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয়। আসলে এখানে আরবিন চাইছিল যে চন্দন পিল্লার কোনো সূত্র যেন সে পায়, কেননা তার নাম্বার যখন দেওয়া হবে তাহলে তার ফোনে নিশ্চয়ই কোনো ভিকটিম কল করবে। ঠিক সেভাবেই আরবিন্দের নতুন থানায় একজন মহিলা একটি অভিযোগ নিয়ে আসে। তিনি বলে যে একজন প্রতারক তাকে বিয়ের কথা বলে প্রথমে 50,000 টাকা নেয়। এরপর একটা বাড়ি ছবি দেখিয়ে সেই মহিলা বলে যে এই বাড়ি করার কথা বলে 2 লাখ টাকা তার কাছ থেকে হাতিয়ে নেয়। তবে টাকা পাওয়ার পর সেই প্রতারক তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এমন সময় সাজিদ নামের এক লোক আরবিন্দের ফোন নাম্বারে ফোন দেয়, অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সে বলে, আরে ভণ্ড, তুই আবার মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছিস? তোকে যদি আমি একবার পাই তাহলে তোকে মেরে ফেলবো। তখন আরবিন্দ বুঝতে পারে যে ওই লোকটি তাকে চন্দন ভেবে ফোন করে দিয়েছিল। এরপর আরবিন্দ ওই লোকটার লোকেশন ট্র্যাক করে তার বাসায় যায়। সেখানে গিয়ে জানতে পারে যে চন্দন তার বাসাতেই থাকতো, আর সবার মতো সেও তাকে ঠকিয়েছে। তবে সেখানে সে একটা অবাক করার মতো ঘটনা দেখতে পায়। চন্দন যে রুমে থাকতো তার পাশের বাড়িটাই ছিল মার্টিনের বাড়ি। তখন আরবিন্দ সাজিদকে জিজ্ঞেস করে যে চন্দনের সাথে কি মার্টিনের পরিচয় ছিল। তখন সাজিদ জানায় যে মার্টিনের কোনো সন্তান হতো না, তাই সে চন্দনের চিকিৎসা নিচ্ছিল। এসব কথা শুনে আরবিন্দের তখন আর বুঝতে বাকি থাকে না এই ভণ্ড চন্দন পিল্লাই আসল অপরাধী। এরপর সে সিআইডির সাহায্য নিয়ে চন্দন নামে যত অপরাধীর নাম আছে তাদের একটি তালিকা বের করে। আর সেখান থেকে চন্দন পিল্লাই নামের একজন অপরাধীর নাম সবচেয়ে বেশি প্রতারণার মামলায় দেখা যায়। এরপর সে নিশ্চিত হয় যে এটাই সেই চন্দন পিল্লাই। এরপর অর্জুন সেই চন্দনের বাসায় গিয়ে দেখে যে চন্দন তার পরিবারকে নিয়ে কোথাও চলে যাওয়ার জন্য বের হচ্ছে। তবে সে আরবিনকে বলে যে স্যার, আমি একজন নিরপরাধ মানুষ, কেউ একজন আমার নাম ব্যবহার করে এই অপরাধগুলো করে বেড়াচ্ছে। কিছুদিন আগে এর জন্য জেলে যেতে হয়েছে, আর এই হয়রানির জন্য সে অতিষ্ঠ হয়ে এই এলাকা ছেড়ে যেতে চাইছিল। এরপর কনফার্ম হওয়ার জন্য আরবিন্দ তার একটি ছবি সাজিদকে দেখে জিজ্ঞেস করে এটাই সেই চন্দন কিনা। কিন্তু সাজিদ তাকে বলে যে না স্যার, সে চন্দন পিল্লাই না। তখন আরবিন্দের বুঝতে বাকি থাকে না যে চন্দন পিল্লাই নামে আসলে কেউ নেই। তখন আরবিন্দের সেই মহিলার কথা মনে পড়ে যে থানায় এসে তার কাছে প্রতারণার মামলা করেছিল। তখন আরবিন্দ সেই মহিলার কাছ থেকে সেই প্রতারকের নাম্বার নিয়ে ট্র্যাক করে, তার সাথে দেখা করে। তখন সে জানায় তার নাম অমিত, আর একটা বিষয় হচ্ছে এই নাম্বারটা তার নিজের না। শ্রীকান্ত নামের একজন সরকারি কর্মকর্তা তাকে চাকরি দেওয়ার নাম করে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে নেয়। তার সাথে যোগাযোগের জন্য তাকে এই নাম্বারটা দিয়েছিল। তখন আরবিন্দ বুঝতে পারছিল যে মার্টিন শিব হত্যা মামলার পিছনে বড় কোনো হাত আছে। এরপর তারা সেই সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে গেলে সেখানে গিয়ে জানতে পারে আর এক কাহিনী। আসলে একজন ফর্ড তার নাম ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। এজন্য সবাই তার কাছে এসে অভিযোগ জানালে সে প্রতারককে ধরার জন্য তাদের থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে সেও তার চাকরির কথা বলে। সে প্রতারক শ্রীকান্ত তার কাছে 3 লাখ টাকা ঘুষের দাবি করে। সে দিতে রাজি হলে তাকে একটা হাইওয়ের পাশে বনের মধ্যে দেখা করতে বলে। কিন্তু সেখানে গেলে সে প্রতারক তার মুখে অজ্ঞান করা স্প্রে ছিটিয়ে দেয় এবং তাকে বেধড়ক মারধর করে। তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আরবিন্দ জিজ্ঞেস করে সে প্রতারক দেখতে কেমন ছিল। সেটা জিজ্ঞেস করলে শ্রীকান্ত বলে সে অনেক লম্বা আর ফর্সা, আর তার হাতে একটি বড় ধরনের দাগ ছিল। এসব কথা শোনার পর আরবিন্দের তখন সে মহিলার দেখানো ছবিটার কথা মনে পড়ে। তখন আরবিন্দ সেই বাড়িটা কোথায় আছে সেটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেই বাড়িটার খোঁজ পায়। এরপর বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি করলে এখানে তারা অনেকগুলো ফেক ডকুমেন্টস পায়। তখন সেখানে সেই বাড়ির কেয়ারটেকার আসলে আরবিন্দ সেই বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করে। কিন্তু তখন কেয়ারটেকার বলে যে বাড়ির মালিক মিস্টার বিজয় সিঙ্গাপুর থাকেন, আর এই বাড়িটা তিনি মৃণাল নামের একজনকে ভাড়া দিয়েছেন। তখন মৃণালের কথা জানতে চাইলে সে বলে যে তিনি একটি জরুরি কাজে শহরের বাইরে গেছে, হয়তো কাল সকালে ফিরবেন। এখন মৃণাল দেখতে কেমন এটি জিজ্ঞাসা করলে সে জানায় সে অনেক লম্বা আর ফর্সা।
এছাড়া তার হাতেও কাটা একটা দাগ আছে। এই কথা শুনে অরবিন্দ বুঝতে পারে যে তারা অপরাধীকে পেয়ে গেছে। এরপর অরবিন্দ দুজন কনস্টেবলকে সেই বাড়ির উপর নজর রাখতে বলে, আর মৃণালকে দেখা মাত্রই যেন তাকে ইনফর্ম করা হয়। এর পরের দিন সকালে অরবিন্দ জানতে পারে যে হাইওয়েতে অজ্ঞাত একজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাকে দাহ করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে অরবিন্দ তাকে দেখার জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে গিয়ে জানতে পারে যে মৃণালের দেহ ইতিমধ্যে দাহ করা হয়ে গেছে। অর্জুন সেখানকার একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে যে মৃণাল দেখতে কেমন ছিল। তখন সে কনস্টেবল তাকে বলে যে লোকটা দেখতে অনেক লম্বা আর ফর্সা ছিল, আর তার হাতে বড় ধরনের একটা কাটা দাগও ছিল। তখন অরবিন্দ বুঝতে পারে যে এটাই সেই লোক যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু মুরালিকে নিরপরাধ প্রমাণ করতে হলে মৃণালকে জীবিত প্রয়োজন ছিল। এটা ছাড়া সে মুরালিকে কোনোভাবেই ছাড়িয়ে আনতে পারবে না। এসব কথা চিন্তা করতে করতে তার মাথায় একটা প্ল্যান চলে আসে। অরবিন্দ এবার মার্টিন শিবা হত্যা মামলার সবগুলো এভিডেন্স নিয়ে সে তার ভাইয়ের সাথে দেখা করে আর এসব কথাগুলো জানিয়ে দেয়। তারপর সে বলে যে কাল সকালে তাকে ধরতেই আমরা মুম্বাই যাব। এরপর অরবিন্দ সেখান থেকে চলে যায়। তবে এইসব কাণ্ডে অজিত আবারও টেনশনে পড়ে যায়। সে জানে যে অরবিন্দ সে অপরাধীকে ধরলে মুরালি ছাড়া পেয়ে যাবে, আর ফেক ইনভেস্টিগেশনের জন্য তাদের 7 বছরের জেল হবে। তখন অজিত তার অন্য অফিসারদেরকে ফোন দিয়ে বলে যে কাল অরবিন্দ মুম্বাই যাওয়ার আগে আমরা মুম্বাই পৌঁছে সে অপরাধীদেরকে অন্য কোথাও পাঠিয়ে দিব। কিন্তু পরের দিন অজিত তার টিম নিয়ে বের হলে পথমধ্যে ক্রাইম ব্রাঞ্চ তার পুরো টিমটাকে ধরে ফেলে। আসলে অরবিন্দ অজিত এবং তার টিমকে ধরতে তাদের মুম্বাই যাবার ব্যাপারটা ক্রাইম ব্রাঞ্চে ইনফর্ম করে দেয়। এরপর ক্রাইম ব্রাঞ্চ তাদের আটকে দেয়। এরপর অরবিন্দ এবং অজিতের পুরো টিমকে ক্রাইম ব্রাঞ্চে জিজ্ঞাসাবাদে ডাকা হয়। অজিত তখন অরবিন্দকে বলে, তুই একটা বোকা, সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভারের জন্য আমাদের সবাইকে বিপদে ফেললো। তখন অরবিন্দ বলে, ভাই এতে আমার কোনো আফসোস নেই, বরং এটা ভালো লাগছে যে একজন নিরপরাধ মানুষ মুক্তি পেতে যাচ্ছে। এরপর ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশনের জন্য তাদের সাময়িকভাবে ছেড়ে দেয়, আর তারা মুরালিকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সেখান থেকে বের হয়ে অরবিন্দ মিনুকে ফোন করে এবং তাকে জানায় যে ফাইনালি মুরালি মুক্তি পেতে যাচ্ছে, আর আমাদের বিষয়ে হয়তো আদালত একটা সিদ্ধান্ত নেবে। তবে একটাই আক্ষেপ, সেই অপরাধীকে আমি দেখতে পারলাম না যে এতগুলো মানুষের জীবনকে নষ্ট করেছে। তখন সে গাড়িতে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল, তুমি এত সহজে আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে হলে তোমাকে আরও ত্যাগ স্বীকার করতে হবে। এই চিঠিটা পাঠিয়েছিল মৃণাল। তখন অরবিন্দ মনে মনে হাসতে থাকে, কারণ এতগুলো নকল পরিচয় বহনকারী মানুষটার অন্তিম যাত্রা ছিল একটা বেয়ারিশ লাশ হিসেবে, আর তার একমাত্র সাক্ষী অরবিন্দ নিজেই। আর এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।